আসসালামু আলাইকুম। আসছে জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে চলছে নানা প্রচারণা, নানা আলাপ আলোচনা। আজকে আমি কুষ্টিয়া জেলার 4টি সংসদীয় আসনের মধ্যে 2 নম্বর সংসদীয় আসন অর্থাৎ মিরপুর ভাড়ামারা যে আসনটি রয়েছে সেই আসনটা নিয়ে আমি আজকে কথা বলবো। এই আসনে আসলে কে নমিনেশন পাচ্ছেন বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে কে নমিনেশন পাচ্ছেন, কেই বা এই আসন থেকে বিজয় লাভ করবেন, সেই আলাপ আলোচনা এখন চায়ের দোকান থেকে শুরু করে প্রায় সর্বত্র। বিএনপির মধ্যে নানা সংশয় রয়েছেন প্রার্থী আসলে কে হবেন সেটা নিয়ে। অন্যদিকে জামাতের মধ্যেও কিন্তু একটা আলাপ আলোচনা চলছে, অর্থাৎ জামাতের পক্ষে রয়েছেন 2 জন প্রার্থী আর বিএনপির পক্ষে রয়েছেন 4 জন প্রার্থী। এই সব কিছুর হিসাব নিকাশ কিন্তু চলছে খুবই জোরে সোরে। তবে শেষটা আসলে কি হয় সেটা থাকবো আমরা এটা দেখার আশায়। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, মিরপুর ভেড়ামারা হচ্ছে কুষ্টিয়া জেলার 4টি সংসদীয় আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি আসন। মুরব্বীরা বলে থাকেন এই আসনটি হচ্ছে রাজনীতির আতুর ঘর, অর্থাৎ কুষ্টিয়া জেলার যেই রাজনীতিবিদরা রয়েছেন, গুরুত্বপূর্ণ যে নেতারা রয়েছেন, তাদের অধিকাংশই এই মিরপুর ভেড়ামারা থেকে উঠে এসেছেন কিংবা এখান থেকে তালিম নিয়েছেন। সেই হিসাবে বলছি মিরপুর ভেড়ামারার এই 2 আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আসন। এবার চলেন আলাপ করি ভোটের আলাপ। নিশ্চয়ই আপনারা জানেন এখানে বিএনপির পক্ষ থেকে প্রায় 4 জন প্রার্থী রয়েছেন। তার আগে আপনারা জানেন অধ্যাপক শহীদুল ইসলাম, তিনি অত্যন্ত হেভিওয়েট প্রার্থী। তিনি বিএনপির পক্ষ থেকে একের অধিকবার তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এবং তিনি মিরপুর ভেড়ামারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাদিত একজন রাজনৈতিক ব্যক্তি। তবে দীর্ঘ 16-17 বছর তার নানা কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু আপনার আলাপও রাজনৈতিক অঙ্গনে চাওয়া হয়েছে এবং সেই সময়ে ব্যারিস্টার রাকিব চৌধুরী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করেছেন। তিনিও ইয়াং জেনারেশন এবং শিক্ষিত প্রার্থীদের মধ্যে, শিক্ষিত ভোটারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা তিনি দখল করে রেখেছেন। সেই হিসাবে তিনি একজন গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট এই বিএনপির পক্ষ থেকে। অন্যদিকে নিশ্চয় আপনারা জানেন ফরিদা ইয়াসমিন, তিনিও কেন্দ্রের গুরুত্বপূর্ণ নেত্রী এবং মিরপুর ভেড়ামারার একজন গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে আমরা বিবেচনা করি। সেই হিসাবে 3 জন প্রার্থীকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। আর একজন প্রার্থী রয়েছেন লিঙ্কন সাহেব, তিনিও এই মিরপুর ভেড়ামারারই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, নিশ্চয় আপনারা তাকে চেনেন। তো সেই হিসাবে আমরা বলছি যে 4 জন প্রার্থী বিএনপির পক্ষ থেকে। আপনারা নিশ্চয় জানেন এই মিরপুর ভেড়ামারায় রাজনীতির নানা খেলা হয়। কথায় আছে না, রাজনীতির শেষ বলে কোনো কথা নেই, সেটা আসলে এখানে হয়। গতবার নিশ্চয় আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সেখানে মাহবুব আলম হানিফ নমিনেশন পাওয়ার কথা 2008-এ, কিন্তু সেখানে নমিনেশন পেয়েছিল এই হাসানুল হক ইনু। কিভাবে পেয়েছিল সেটা আপনারা অনেকেই জানেন, সেই আলাপে আজকে আমি যাচ্ছি না। তো ওইভাবে যদি ধরা যায় সেই হিসাবে লিঙ্কন সাহেবও এখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তি। অর্থাৎ এই 4 জন ব্যক্তির মধ্যে যদি তাদের অভ্যন্তরীণ কন্দল এবং নানা আলাপ আলোচনাকে মিটিয়ে যদি তারা একজনে রূপান্তরিত হতে না পারে তাহলে তাদের ক্ষেত্রে বিপদ হওয়ার সম্ভাবনাই অনেক বেশি থেকে যায়। অন্যদিকে জামাতের কথা যেটা বলছিলাম, একজন ব্যক্তি অলরেডি তিনি বহু আগে থেকেই ডিক্লারেশন দিয়েছেন তাদের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে তিনি সেখানে দাঁড়াবেন। অন্যদিকে খেলাফত মজলিস, তাদেরও একজন প্রার্থী রয়েছে। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে যদি খেলাফত মজলিস এবং জামাত ইসলাম তারা যদি একত্রিত হয় এবং তারা যদি যৌথভাবে আপনার আসন সংখ্যা যদি মীমাংসার মাধ্যমে যদি তারা নির্বাচন করে তাহলে হয়তোবা খেলাফত মজলিসে যিনি রয়েছেন তাকে আসলে সেখানে নমিনেশন দেওয়া হবে না। যদি তাকে না দেয় তাহলে পরে জাতীয় জামাতের পক্ষ থেকে একজন প্রার্থী থাকছেন, অর্থাৎ তার জন্য মাঠটা খুবই পরিষ্কার। তবে একটা কথা বলি,
মিরপুর ভেড়ামারা বরাবরই বিএনপির জন্য, বিএনপির বা ধানের শীষের দুর্গ বলেই আমরা মনে করি। যদিও 2008-এর পরে নানাভাবে নানা পথ পরিবর্তনের মাধ্যমে অন্য সরকার ক্ষমতায় এসেছেন, তবে বিএনপির দুর্গটা অনেক বেশি, যেটা আমরা সবাই জানি। তবে হ্যাঁ, এটাও সত্য, আমি যে কথাটাকে বললাম, যে সংশয়ের কথাগুলো বললাম, সেটা যদি ঠিকঠাক ভাবে যদি মিটমাট না হয়, তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা আবার উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে আওয়ামী লীগের কিন্তু একটা ভোট ব্যাংক রয়েছে। যদি আমরা ফ্যাসিস্ট সরকার বলছি, যদি আমরা তাদের বিপরে নানা কথা বলছি, কিন্তু তাদের ভোট কিন্তু এখনো রয়েছে। সেই ভোটটাও আসলে কোন দিকে যায় সেটা আসলে আরো সামনের দিকে আসলেই বোঝা যাবে। তার মানে শেষ কথা এটা যে আগামী যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন অর্থাৎ এই যে সেই নির্বাচন আসার আগে যে কথাটা থেকে যায়, অর্থাৎ যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকল মানুষ প্রকাশ্যে একটি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, লাঠিয়াল অস্ত্রের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন এবং সেই সরকারের পতন ঘটিয়েছেন। আর এখন আগামী যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে আরেকটা বিপ্লব ঘটতে যাচ্ছে। আর সেই বিপ্লবটা হবে ব্যালট বাক্সের গোপন বক্সে সিল মারার মাধ্যমে। আর এই বিপ্লবটা আসলে কোন দিকে যাবে, কিভাবে এই বিপ্লবটা ঘটবে, সেটা দেখার অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে, কারণ এটা অত্যন্ত গোপন রুমের মধ্যেই হবে। সুতরাং এই বিপ্লব দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে একটা কথা বলি, বিএনপি কে যদি এই আসন থেকে বের হয়ে আসতে হয়, অবশ্যই তাদেরকে একজন প্রার্থী এবং তার পক্ষে সকল প্রার্থীর কাজ যদি তারা না করে, এবং তারা যদি মিরপুর ভেড়ামারার সকল মানুষের দ্বারে দ্বারে গিয়ে যদি সত্যিকার অর্থে ন্যায়ের পক্ষে, মানুষের পক্ষে যদি কাজ করার পথটা যদি তুলে ধরতে না পারে, তাহলে অন্য কেউ এখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।